ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের সাথে আজকে এমএসসি শেষ পর্বের আণবিক বংশগতি বিজ্ঞান, মলিকুলার জেনেটিক্স এই পেপারের রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, জিন প্রকাশে নিয়ন্ত্রণ, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় আমার কথা শুনতে পাচ্ছ। আমি আজকে তোমাদের, যেহেতু তোমরা এমএসসি শেষ পর্বের স্টুডেন্ট, তোমাদের সাথে আজকে আণবিক বংশগতি বিজ্ঞান তথা মলিকুলার জেনেটিক্স এই পেপারের রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন বা জিন প্রকাশের নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করব। এই চ্যাপ্টারটাও তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারের আমরা আজকে প্রথম অংশ আলোচনা করব, এরপরে আবার পরবর্তী ক্লাসে পরের অংশ, অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমাদের আলোচনা করতে 2 দিন লাগবে। তো আজকে সেই হিসাবে মোটামুটি অর্ধেক অংশ আমরা আলোচনা করব। আশা করি তোমরা এই আলোচনায় অংশ নেবে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা বা জানার থাকে, তোমরা কমেন্ট মন্তব্যে উল্লেখ করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের এই যে আণবিক বংশগতি বিজ্ঞান এই পেপারের জিন প্রকাশে নিয়ন্ত্রণ তথা রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, এটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। আমরা জানি জিন হলো জীবদেহের বৈশিষ্ট্য এবং কার্যের নিয়ন্ত্রণের একক। প্রত্যেকটা জীবদেহ পরিচালনার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য তথা সংবেদন, ইনফরমেশন জীবকোষের জিনোমে অবস্থান করে। আমরা জানি জীবকোষের একককে বলা হয় জিনোম, আর এই জিনোমের মধ্যেই জীবকোষের দেহ পরিচালনার জন্য সকল তথ্যাবলী অবস্থান করে। একটা বহুকোষী জীবে প্রতিটা কোষে সমপরিমাণ ডিএনএ এবং সমান সংখ্যক জিন থাকে, অর্থাৎ একটা বহুকোষী জীবের প্রত্যেকটা কোষেই ডিএনএর সংখ্যা, ওয়ালাইকুম আসসালাম, এবং জিনের সংখ্যা প্রত্যেকটা কোষে সমান। কিন্তু একটা জীবদেহের সমস্ত অঙ্গে একই রকম জিন থাকলেও সবগুলা একই সময় এবং একইভাবে কার্যকর হয় না। আচ্ছা, তাহলে এইটুকুর সারমর্মে আমরা বলতে পারি যে প্রথম কথা হলো জীবদেহের গঠন এবং কাজের একক হলো জিন, আর জিন নিয়ে গঠিত জীবকোষে সমস্ত জিন নিয়ে গঠিত হয় জিনোম। আর এই জিনোমের মধ্যে জীবদেহ পরিচালনার জন্য সকল প্রকার প্রয়োজনীয় সংবেদন তথা ইনফরমেশন অবস্থান করে, অর্থাৎ থাকে। আর একটা বহুকোষী জীবের প্রত্যেকটা কোষেই ডিএনএ এবং জিনের সংখ্যা সমান থাকে। তবে সমস্ত অঙ্গে একই রকম জিন থাকলেও সবগুলা একই সময় এবং একইভাবে কাজ করে না। কারণ মনে করো, উদাহরণ হিসাবে যদি বলি যে উদ্ভিদের মূলে জিনোমের যেই কাজ, তার সাথে সংশ্লিষ্ট জিনগুলি সক্রিয় থাকে, অন্য জিনগুলা নিষ্ক্রিয় থাকে। অপরদিকে উদ্ভিদের পাতার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জিনগুলি
সক্রিয় থাকে, কর্মক্ষম থাকে, অন্যগুলি নিষ্ক্রিয় থাকে। এই জন্যই বলা হয় যে একই সময়ে একইভাবে সকল জিন সকল কোষে কি করে না, কার্যকর হয় না। সুতরাং অঙ্গভেদে এবং কোষভেদে এদের প্রকাশ এবং কার্যের পার্থক্য হয়, অর্থাৎ জীবদেহের কোষভেদে এবং অঙ্গভেদে তাদের প্রকাশ এবং কাজের পার্থক্য পরিলক্ষিত হয়। যে কোষে বা যে অঙ্গে যে রূপ এনজাইম যখন যে পরিমাণে সৃষ্টি হওয়া দরকার সেভাবেই জিনের নিয়ন্ত্রণ সংশ্লেষিত হয়। অর্থাৎ জীবদেহের যে কোষে অথবা যে অঙ্গে তার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য জিন কর্তৃক উৎপন্ন যে এনজাইম সেটা যে পরিমাণ সৃষ্টি হওয়া দরকার সেভাবে কি করে জিন নিয়ন্ত্রণে সংশ্লেষিত হয়। জিনের প্রকাশ অথবা কতগুলো ফ্যাক্টর, পদার্থ, পরিবেশ, স্থান, কাল, পাত ইত্যাদির উপর নির্ভর। বিজ্ঞানীরা মনে করেন সকল জিন দেহে সর্বত্র সবসময় কার্যকর থাকে না। কোন জিন কখন কার্যকর হবে তার জন্য সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে। আর জিনের কার্যকারিতার এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে জিন প্রকাশের নিয়ন্ত্রণ বলা হয়। তাহলে এখন যদি আমরা আসি যে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন অথবা জিন প্রকাশের নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, সেটা হলো সকল জিন দেহের সর্বত্র সবসময় কার্যকর থাকে না। কোন জিন কখন কার্যকর হবে তার জন্য সুনিয়ন্ত্রিত ব্যবস্থা বিদ্যমান। জিনের কার্যকারিতার এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে জিন প্রকাশে নিয়ন্ত্রণ বলা। অর্থাৎ জীবদেহের প্রত্যেকটা কোষে যেহেতু সর্বত্র সবসময় কার্যকর থাকে না এবং কোন কোষে কোন জিন কখন কার্যকর হবে তার জন্য যে সুনিয়ন্ত্রণ ব্যবস্থা, এই জিন প্রকাশে নিয়ন্ত্রণ তথা রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। এবার আসি জিন প্রকাশে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। জিন প্রকাশে নিয়ন্ত্রণের কি প্রয়োজন রয়েছে? জিন জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত বৈশিষ্ট্য এবং কার্য নিয়ন্ত্রণ করে। এবং উদ্ভিদের উদাহরণ হিসাবে যদি বলি যে একটা সপুষ্পক উদ্ভিদের জীবন চক্রে শুরুতে অঙ্কুরোদ্গম, তারপরে তার বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি, তার পুষ্পায়ন তথা ফুল সৃষ্টি এবং পরবর্তীতে ফুলে নিষেক এবং নিষেকের পর ফল সৃষ্টি এবং বীজ সৃষ্টি এবং পরবর্তীতে বার্ধক্যে পর্যায়, এগুলি বিভিন্ন পর্যায় থাকে। অঙ্কুরোদ্গমের সময় অঙ্কুরোদ্গমের যে সহায়তাকারী জিনসমূহ আছে সেগুলা সক্রিয় থাকে, কার্যকরী বৈশিষ্ট্য প্রকাশ করে। তখন ফুল সৃষ্টির জিনের কার্য বন্ধ থাকে। আবার বৃদ্ধি এবং পুষ্পায়নের সময় অঙ্কুরোদ্গমের জন্য যে প্রয়োজনীয় জিন সেটা নিষ্ক্রিয় থাকে। তাহলে জীবকোষে অবস্থিত সব জিনই একসাথে কার্যকর যদি থাকতো তাহলে কি হতো, তার কাজের বিশৃঙ্খলা সৃষ্টি হতো। অর্থাৎ তার দেহের সঠিকভাবে বৃদ্ধি এবং বিভিন্ন ধাপ সুসম্পন্ন হতো না। এই জন্যই জীবদেহের যখন যে সময় যে অঙ্গে যে জিনটা সক্রিয় হওয়া প্রয়োজন সেই জিনটা সক্রিয় হয়ে নিয়ন্ত্রণ করে থাকে, অন্য জিনগুলা নিষ্ক্রিয় থাকে। এইভাবেই প্রত্যেকটা জীবদেহে তার বিভিন্ন কার্যক্রমের সুশৃঙ্খল আনয়ন করে এই জিনের কার্য নিয়ন্ত্রণ। সুতরাং জীবদেহের কার্য নিয়ন্ত্রণের জন্য জিন প্রকাশের নিয়ন্ত্রণ প্রয়োজন হয়। কোষে বা দেহে কি পরিমাণ ডিএনএ অনুলিপন হবে, আরএনএ ট্রান্সক্রিপশন হবে এবং প্রোটিন সংশ্লেষিত হবে তার জন্য নির্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রত্যেকটা জীবকোষে রয়েছে। জীবদেহের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজের প্রকাশ এবং নিয়ন্ত্রণের জন্য জিনের প্রকাশের নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকা একান্ত প্রয়োজন। তা না হলে কি হবে, বিশৃঙ্খলা এবং বিপর্যয় দেখা দেবে। কিছু কিছু জিনের আবার প্রকাশ সারা জীবনই চলতে থাকে। এখানে জীবদেহে সময় এবং অঙ্গভেদে সকল জিনই একই সাথে সক্রিয় থাকে না।
যখন যে জিনের সক্রিয় হওয়া প্রয়োজন সেগুলা সক্রিয় থাকে, অন্যগুলা নিষ্ক্রিয় থাকে। কিন্তু এর কিছু ভিন্নতাও রয়েছে, যে কিছু কিছু জিনের প্রকাশ সারা জীবনই চলতে থাকে। কারণ জীবদেহে কিছু কিছু ক্রিয়াকর্ম সারা জীবনই চলতে থাকে। যেমন শ্বসনের জন্য যে প্রয়োজনীয় জিন প্রকাশ, এটা সারা জীবনই সবসময় প্রয়োজন হয়। এইরকম কতগুলা জিন যা সারা জীবন কার্যকর থাকে। যেমন মানব দেহের উদাহরণে যদি বলি, হৃদযন্ত্র, ফুসফুস ইত্যাদি অঙ্গের কার্যকরী জিন। সুতরাং জীবদেহে সমস্ত প্রাণ রাসায়নিক বস্তু সংশ্লেষণ জিন কর্তৃক সংশ্লেষিত এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর জিন প্রকাশ নিয়ন্ত্রণে জীবের জীবনচক্র পরিচালনা তথা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একান্ত প্রয়োজন। সংক্ষেপে এই হলো জিন প্রকাশ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা। এরপরে আমরা জীবকোষের জিন প্রকাশ নিয়ন্ত্রণে এটাকে দুইটা অংশে ভাগ করা হয়েছে। একটা হলো আদি কোষে জিন প্রকাশ নিয়ন্ত্রণ, আর একটা হলো প্রকৃত কোষে জিন প্রকাশ নিয়ন্ত্রণ। আজকে আমরা আলোচনা করব আদি কোষে জিন প্রকাশের নিয়ন্ত্রণ, এইটার অংশটা। আর আগামী আবার আল্লাহ প্রকৃত কোষের জিন প্রকাশের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা এবার এতটুকু অংশে আমরা যতটুকু আলোচনা করলাম, এতটুকু অংশে আমরা জিন সম্পর্কে জানলাম, যে জিন কি, তারপরে জিন প্রকাশ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, তথা রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, এটুকু জানলাম। এবং পাশাপাশি জিন প্রকাশ নিয়ন্ত্রণের কি প্রয়োজনীয়তা বা গুরুত্ব, সেটাও সংক্ষেপে আলোচনা করেছি। এখন আলোচনা করব আদিকোষী জীবে জিন প্রকাশের নিয়ন্ত্রণ। আমরা আদিকোষী জীব বলতে জানি যে সকল জীবের কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়ার আবরণ, নিউক্লিওলাস সমৃদ্ধ নিউক্লিয়াস থাকে না, তারাই হলো আদিকোষ। যেমন ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তাদের কোষে কিভাবে সংগঠিত সেটা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব আজকে। তাহলে আদিকোষের ক্রোমোজোম তথা ডিএনএ নগ্ন। কারণ কি, ওদের ডিএনএ কোনো প্রোটিনের আবরণ দ্বারা আবৃত থাকে না, এই জন্য আদিকোষের জীবে ডিএনএ কে বলা হয় নগ্ন। সেই জন্যই আদিকোষের জিন প্রকাশের নিয়ন্ত্রণ এবং প্রকৃত কোষ জিন প্রকাশের নিয়ন্ত্রণের মধ্যে কি হয়েছে, পার্থক্য রয়েছে। আদিকোষের জিন প্রকাশ নিয়ন্ত্রণের এটা 60-এর দশকে ফরাসি বিজ্ঞানী ফ্রাঙ্কোয়েস জ্যাকব এবং জ্যাকুস মনোট, এই দুজন বিখ্যাত বিজ্ঞানী অপেরণ মতবাদ নামে প্রকাশ করেন, যেটা পরবর্তীকালে সত্য বলে প্রমাণিত হয়। তাহলে আদিকোষে জিন প্রকাশের নিয়ন্ত্রণের এটা সর্বপ্রথম ফরাসি বিজ্ঞানী ফ্রাঙ্কোয়েস জ্যাকব এবং জ্যাকুস মনোট, এই দুজন বিজ্ঞানী অপেরণ মতবাদ নামে প্রকাশ করেন। পরবর্তীতে ব্যাকউইথ 1967 সালে ল্যাক অপেরণের কার্য সম্বন্ধে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেন, এবং জিএল স্পাইরো এবং অন্যান্যরা 1969 সালে প্রথম ল্যাক অপেরণ পৃথক করেন। এই অপেরণের জেনেটিক ম্যাপও জানা গেছে। তাহলে এখন সংক্ষেপে এই যে জ্যাকব, সংক্ষেপে যদি তাদের নামে বলি, এবং মনোট, এই দুইজন যে আদিকোষে জিন প্রকাশের নিয়ন্ত্রণের যে ল্যাক অপেরণ মতবাদ প্রকাশ করেন, সেইটা সম্পর্কে আমরা এখন আলোচনা শুরু করি। এই অপেরণ বলতে কি বোঝায়, এই যে ল্যাক অপেরণ যেটা জ্যাকব এবং মনোট আদিকোষের ক্ষেত্রে এই মতবাদটা প্রকাশ করেন, সেখানে অপেরণ বলতে কি বোঝায়। আদিকোষে জিন প্রকাশ নিয়ন্ত্রণে একটা গঠনগত জিন তথা স্ট্রাকচারাল জিন, একটা হলো প্রোমোটার জিন, আরেকটা হলো পরিচালক বা অপারেটর জিন। এই তিনটা জিনকে একত্রে বলা হয় অপেরণ। তাহলে অপেরণ কি? অপেরণ হলো জিন প্রকাশ নিয়ন্ত্রণের গঠনগত জিন এবং চালক জিন, এই তিনটাকে একত্রে বলা হয় অপেরণ। গঠনগত জিন ট্রান্সক্রিপশন অর্থাৎ এমআরএনএ প্রক্রিয়ায় সাধারণত অখণ্ড এমআরএনএ সৃষ্টি করে,
আর এমআরএনএ থেকে প্রয়োজনীয় এনজাইম বা প্রোটিন সংশ্লেষিত হয়। গঠনগত জিনের অর্থাৎ স্ট্রাকচারাল জিনের পাশে থাকে হলো পরিচালক তথা অপারেটর জিন, এবং তারপরে থাকে প্রোমোটার জিন। আর প্রোমোটার জিনের পাশে বা কিছুটা দূরে অবস্থান করে অপেরণকে নিয়ন্ত্রণকারী রেগুলেটর জিন, অপেরণ নিয়ন্ত্রণকারী তথা রেগুলেটর জিন। এদের সমন্বিত কার্যের মাধ্যমেই এনজাইম বা প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রিত হয়। আদিকোষী জীবের এনজাইম বা প্রোটিন সংশ্লেষণ দুইটা উপায়ে ঘটতে পারে। তাহলে এইটুকুর মধ্যে আমরা জানলাম যে ল্যাক অপেরণে, অপেরণ বলতে বোঝায় কি, স্ট্রাকচারাল জিন, প্রোমোটার জিন এবং অপারেটর জিন, এই তিনটাকে বলা হয় একসাথে অপেরণ। আর গঠনগত জিন ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ সৃষ্টি করে, যে এমআরএনএ থেকে জীবকোষের প্রয়োজনীয় এনজাইম বা প্রোটিন সংশ্লেষিত হয়। আর গঠনগত জিনের পাশে অবস্থান করে হলো পরিচালক তথা অপারেটর জিন, তারপরে প্রোমোটার করে। আর প্রোমোটার জিনের পাশে অথবা তার থেকে বেশ কিছুটা দূরে এই অপেরণকে, অর্থাৎ এই তিনটা জিনের কাজ নিয়ন্ত্রণের জন্য থাকে নিয়ন্ত্রণকারী তথা রেগুলেটর জিন। আর এদের সমন্বিত কার্যের মাধ্যমেই এনজাইম বা প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রিত হয়। এবং আদিকোষী জীবের এনজাইম বা প্রোটিন সংশ্লেষণ দুইটা উপায়ে ঘটতে পারে। একটা হলো অনিয়ন্ত্রিত এনজাইম তন্ত্র, আর একটা হলো নিয়ন্ত্রিত এনজাইম তন্ত্র। অনিয়ন্ত্রিত এনজাইম তন্ত্র হলো যে সকল অপরিহার্য এনজাইম সর্বদা প্রয়োজন। আমরা এর আগে বলেছিলাম যে কিছু কিছু জিন জীবদেহে সবসময় কর্মক্ষম থাকে, কারণ কিছু প্রক্রিয়া জীবদেহে সারা জীবনই চলতে থাকে। যেমন উদাহরণ হিসাবে আমরা বলছিলাম শ্বসন। এই জন্য বলা হয়েছে যে এই ক্ষেত্রে যে সকল অপরিহার্য এনজাইম সবসময় প্রয়োজন হয় তাই হলো অনিয়ন্ত্রিত উপায়ে সংশ্লেষিত হতে পারে, যেমন শ্বসনের যে গ্লাইকোলাইসিসের এনজাইম। আবার নিয়ন্ত্রক জিন বা কখনো কখনো প্রোমোটর বা অপারেটর জিনের মিউটেশন ঘটলেও অনিয়ন্ত্রিত উপায়ে সংশ্লিষ্ট এনজাইম অনবরত সংশ্লেষিত হতে পারে। এই ধরনের মিউটেন্টকে আবার বলা হয় কনস্টিটিউটিভ মিউটেন্ট বা স্টেইন। আর এই রূপ এনজাইমকে কনস্টিটিউটিভ এনজাইম বলে। তাহলে এখন অনিয়ন্ত্রিত এনজাইম তন্ত্র হলো যে জীব দেহে যে সকল অপরিহার্য এনজাইম সবসময় প্রয়োজন হয় তা অনিয়ন্ত্রিত উপায়ে সংশ্লেষিত হতে পারে, সেটাই হলো অনিয়ন্ত্রিত এনজাইম তন্ত্র। আমরা উদাহরণ হিসেবে বলছি যেমন শ্বসনের গ্লাইকোলাইসিসের যে এনজাইম সেটা। এছাড়াও অনিয়ন্ত্রিত যে এনজাইম তন্ত্র, তার মধ্যে নিয়ন্ত্রক জিন, কখনো কখনো প্রোমোটার বা অপারেটর জিনের মিউটেশনও ঘটতে পারে। আর ঘটলে কি হবে, অনিয়ন্ত্রিত উপায়ে সংশ্লিষ্ট এনজাইম অনবরত সংশ্লেষিত হতে পারে। আর এই যে মিউটেশনের ফলে যে মিউটেন্ট সৃষ্টি হয় তাকে বলা হয় কনস্টিটিউটিভ মিউটেন্ট বা কনস্টিটিউটিভ স্ট্রেইন। আর এইরূপ এনজাইমকে বলা হয় তখন কনস্টিটিউটিভ এনজাইম। অপরদিকে নিয়ন্ত্রিত এনজাইম তন্ত্র, এটা কতগুলো এনজাইম জীবদেহে সবসময় উৎপন্ন হয় না, যখন প্রয়োজন শুধুমাত্র তখনই নিয়ন্ত্রিত উপায়ে এটা সংশ্লেষিত হয়। এই সকল ক্ষেত্রে জিনের প্রকাশে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এই রূপ তন্ত্রগুলো হলো উদ্দীপক এনজাইম তন্ত্র, দমনযোগ্য এনজাইম তন্ত্র, প্রত্যাবর্ত প্রতিবন্ধ, এই তিনটা। তাহলে নিয়ন্ত্রিত এনজাইম তন্ত্র বলতে আমরা সংক্ষেপে যদি বলি যে জীবদেহে কতগুলি এনজাইম সবসময় তৈরি হওয়ার প্রয়োজন হয় না, সময় বিশেষে অঙ্গভেদে সেগুলি উৎপন্ন হওয়ার প্রয়োজন হয়। যখন প্রয়োজন শুধুমাত্র তখনই নিয়ন্ত্রিত উপায়ে সেই এনজাইমগুলি সংশ্লেষিত হয়। এই সকল ক্ষেত্রে জিনের প্রকাশে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিদ্যমান। আর এইরূপ নিয়ন্ত্রিত এনজাইম তন্ত্রগুলো আবার তিনটা অংশ। একটা হলো উদ্দীপক এনজাইম তন্ত্র বা উদ্দীপক প্রণালী,
আরেকটা হলো দমনযোগ্য এনজাইম তন্ত্র বা রোধক প্রণালী, তৃতীয় আরেকটা হলো প্রতিবন্ধ। এখন উদ্দীপক এনজাইম তন্ত্র বা উদ্দীপক প্রণালীটা কি, যে এই ক্ষেত্রে কোষীয় পরিবেশে উদ্দীপকের উপস্থিতিতে অর্থাৎ ইনডিউসারের উপস্থিতিতে জিন প্রকাশের নিয়ন্ত্রণ তথা এনজাইমের সংশ্লেষণ ঘটে। আমরা যদি এর উদাহরণ হিসাবে বলি, ইকোলাই যে ইশেরিচিয়া কোলাই এই ব্যাকটেরিয়ার যে ল্যাক অপেরণ হয়, তার ক্ষেত্রে ল্যাকটোজের উপস্থিতিতে ল্যাকটোজ বিপাকের এনজাইম সমূহের সংশ্লেষণ ঘটে। অপরদিকে দমনযোগ্য এনজাইম তন্ত্র বা রোধক প্রণালী হলো, এই ক্ষেত্রে ওই যে উদ্দীপক এনজাইম তন্ত্রর ক্রিয়া শেষে তার বিক্রিয়ার শেষে যে উৎপাদের পরিমাণ বা গাঢ়ত্ব বৃদ্ধি পায়, তখন বিক্রিয়া এনজাইম উৎপাদন বন্ধ হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়ার শেষ উৎপাদ জিনের প্রকাশে নিয়ন্ত্রণ ঘটায়। যেমন উদাহরণ হিসাবে বলা যায় হিস্টিডিন, ট্রিপ্টোফ্যান ইত্যাদির অপেরণ শেষ উৎপাদকে সহরোধক বা কো রিপ্রেসর বলে। এই প্রক্রিয়া নিয়ন্ত্রিত উপায়ে প্রয়োজনীয় মাত্রায় এনজাইম সংশ্লেষিত হয়। অর্থাৎ জীবকোষে যখন একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঙ্গে কোনো নির্দিষ্ট এনজাইমে সক্রিয় হওয়া প্রয়োজন, তখন এই উদ্দীপক এনজাইম তন্ত্রের মাধ্যমে সেই এনজাইমটা তৈরি, সেই এনজাইমের ক্রিয়ার ফলে যে পদার্থ উৎপন্ন হয়, সেই উৎপন্ন পদার্থের পরিমাণ বা গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায়, তখন সেই বিক্রিয়াটা বন্ধ করার জন্য যে প্রণালী, সেটাই হলো দমনযোগ্য এনজাইম তন্ত্র বা রোধক প্রণালী। তৃতীয় হলো প্রত্যাবর্ত প্রতিবন্ধ, অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়ার শেষ উৎপাদ বিক্রিয়ায় এনজাইমের কার্যকারিতা বিনষ্ট করে, বাধার সৃষ্টি করে এবং প্রয়োজনের অতিরিক্ত উৎপাদ সৃষ্টি হতে দেয় না। এই হলো নিয়ন্ত্রিত এনজাইম তন্ত্রের তিনটা ভাগ। এইবার আসি আদি কোষে জিন প্রকাশের ক্ষেত্রে অপেরণ মতবাদ বা মডেলটা। আমরা